মগবাজার মৌচাক ফ্লাইওভারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, চালককে দায়ী করার আগে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হবে। সহপাঠী সোহানের ছুরিকাঘাতেই মারা যান চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল। অংশ নেয় আরও অন্তত 11 জন। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্ত। পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো তনুর লাশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ কর্মসূচি। কাউন্সিলের 11 দিন পর মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিব ঘোষণা। সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরপরই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় 8 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির 2 কিলোমিটারের অংশ। সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মগবাজার মৌচাক ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর জীবনযাত্রা সহজ করতে কাজ করছে সরকার। এ সময় প্রধানমন্ত্রী দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান। বলেন, দুর্ঘটনা হলে চালককে দোষী দেখার আগে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হবে। আমরা যানজট নিয়ে অস্থির হয়ে পড়েটা ঠিক, তো সেই সাথে সাথে এটাও দেখতে হবে যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে, আর্থিক সচ্ছলতা বাড়ছে, গাড়ি কেনাটাও বেশি বেড়ে যাচ্ছে। আগে অনেকে যেখানে একটা গাড়িও চালাতে পারতেন না, হয়তো সে একখান কিনছে, যার একখান ছিল সে পরিবারের জন্য আরও একখানা কিনছেন, কেউ দুখানা তিনখানা গাড়িও বিভিন্ন পরিবার চালাচ্ছেন। আমরা 2009 সালে সরকার গঠন করলাম। সরকার গঠন করেই কিভাবে আমরা আমাদের দেশ এই ঢাকা শহর যানজট মুক্ত করা যায়, আর তাছাড়া সমগ্র বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, তার জন্য আবার আমাদের যে পূর্বের গৃহীত যে সমস্ত পরিকল্পনা সেগুলি যেমন বাস্তবায়ন করতে শুরু করি, প্রকল্পগুলি আবার নতুনভাবে বাস্তবায়ন করি, পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। ঠিক রাস্তা পারাপারের নিয়মগুলি মানা উচিত এবং সেখানে যে ফুট ওভারব্রিজ আছে বা আন্ডারপাস আছে সেটা ব্যবহার করা। যত্রতত্র হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিয়ে পার হতে যাওয়া, এগুলি বন্ধ করতে হবে। বিএনপির কাউন্সিলের 11 দিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ হিসেবে মিজানুর রহমান সিনহার নামও ঘোষণা করা হয়। গত 19 মার্চ বিএনপির কাউন্সিলের শেষ পর্যায়ে দলের মহাসচিব ও অন্যান্য পদে মনোনয়ন দেওয়ার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। সহপাঠী সোহানের ছুরিকাঘাতেই মৃত্যু হয়েছে চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেলের। মাত্র 1 মিনিটের এই কিলিং মিশনে সোহান ছাড়াও সরাসরি অংশ নিয়েছে অন্তত 12 জন শিক্ষার্থী এবং বহিরাগত। ঘটনার সময়ের সিসিটিভির ফুটেজ দেখে এদের প্রত্যেককেই শনাক্ত করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতারকৃত 5 জন সহ 13 জনের নাম উল্লেখ করে মামলা করেছে নিহতের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং ক্যাম্পাসের দ্বিতীয় তলায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে পাওয়া গেছে সোহেল হত্যার পুরো চিত্র। দুপুর ঠিক 1টা 1 মিনিটে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তাদের সবারই হাতে ছিল ধারালো অস্ত্র। ক্যাম্পাসে ঢুকেই প্রথমে প্রতিপক্ষের নেতাকর্মীদের মারধর শুরু করে। দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এক পর্যায়ে নীল শার্ট পরিহিত সোহান তার কাছে থাকা ছুরি দিয়ে সোহেলকে উপর্যুপরি আঘাত করতে থাকে। 1 মিনিটের মধ্যে তাকে গুরুতর জখম করে তারা চলে যায়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার পরপরই সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তুলে দিয়েছে পুলিশের হাতে। আমাদের প্রক্টোরিয়াল বডিকেও দায়িত্ব দেওয়া হয়েছে, তারা খুঁজে বের করুক কে অপরাধ করেছে, কারণ এটা একটা মৃত্যু ঘটেছে এবং
এখানে ছেলেরা পড়তে আসে, তারা তো মারামারি করতে আসে না। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফুল আলম আশরাফ, তামিমুল আলম তামিম, ওয়াহিদুজ্জামান নিশান, জিয়াউল হাসান চৌধুরী এবং এস.এম. গোলাম মোস্তফাকে আটক করে। নিহত সোহেলের অনুসারীরা চকবাজার থানায় গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে তাদের শনাক্ত করে। ওই 5 জনকে আমরা অ্যারেস্ট করার পরপরই বাদীপক্ষের এবং এই যাদেরকে তারা মারছে তাদের পক্ষের ছেলেরা এসে থানায় এসে তাদেরকে আইডেন্টিফাই করছে যে এই 5 জন এই ঘটনার সাথে জড়িত। এছাড়া আমরা আরো 7 জনকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি, যাদের নাম আমরা পেয়ে গেছি। সোহেলকে হত্যার ঘটনায় 13 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো 20 থেকে 25 জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছে তার বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের। আটককৃত 5 জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের বিরোধের জের ধরে হামলায় নিহত হয় শিক্ষার্থী সোহেল। এই ঘটনায় আরো 2 জন আহত হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অর্থের লোভ আর নেতা হওয়ার বাসনায় ধীরে ধীরে অসহিষ্ণু ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। অনেক ক্ষেত্রে নেতাদের বিরুদ্ধে উস্কানি দেবার অভিযোগ রয়েছে। আগে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটলেও এখন তা ছড়িয়ে পড়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও। এজন্য ভোগবাদী সমাজ ব্যবস্থাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। কমলদের রিপোর্ট। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আগামী 31 মার্চ MBA শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি কে হবেন তা নিয়ে দুপক্ষের বিরোধ। এক পক্ষ চায় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী হবেন প্রধান অতিথি, অন্য পক্ষ চেয়েছে বর্তমান মেয়র আজম নাসিরউদ্দিনকে প্রধান অতিথি করতে। এমনিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব নিয়ে এ 2 আওয়ামী লীগ নেতার মধ্যে গত কিছুদিন ধরে মনস্তাত্ত্বিক লড়াই চলে আসছিল। তাদের অনুসারী ছাত্রদের মধ্যে ছিল ক্যাম্পাস দখলের চেষ্টা। কারণ এই ক্যাম্পাস দখল রাখলে প্রবর্তক মোড়, 5 ক্লাস, গোলপাহাড় মোড় সহ আশপাশের এলাকা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকবে তাদের নিয়ন্ত্রণে। একবার ক্ষমতা এলে বৃত্ত আসে, সে যোগ্য হোক অযোগ্য হোক, কেবলমাত্র গায়ের জোরে নেতা হয়ে যেতে পারলেই হলো। প্রভাব আধিপত্য বিস্তার করতে পারলে কোনো না কোনো ধরনের অনৈতিক বা অবৈধ সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে, হয়তো পেয়ে আসছে। সম্প্রতি শিক্ষার্থীদের অসহিষ্ণু মনোভাবে শিক্ষাবিদ অনেকটা উৎকণ্ঠিত। আর তারা মনে করেন সামরিক শাসকরা ছাত্রদের মধ্যে বিত্ত উপভোগ লাভের যে বীজ বুনে গেছেন তার পরিণতি ভোগ করতে হচ্ছে বর্তমান প্রজন্মকে। আগেকার দিনে যারা রাজনীতি করত তারা পড়াশুনো করে রাজনীতি করত, এখন পড়াশুনোর রাজনীতি হয় না, এখন হয় গায়ের জোরে রাজনীতি, মারামারি রাজনীতি। একসময় শুধু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সংঘাত ছিল উল্লেখ করার মতো, কিন্তু এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেই ধারা থেকে বাদ যাচ্ছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রদের কিন্তু আর্থিক দিকটা অনেক বেশি শক্তিশালী এবং তারা কেন জানি আমার মতে একটা আধিপত্যবাদ বা একটা প্রভাব বিস্তার করার জন্য তারা সংঘবদ্ধ হচ্ছে এবং সংঘবদ্ধ হয়ে তারা কোনো না কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতার আশ্রয় প্রশ্রয় খোঁজার চেষ্টা করছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারা যতদিন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে ততদিন পর্যন্ত সংঘাতের এ ধারা চলবে বলে মনে করছেন সমাজ বিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। লাশ নেওয়া হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফর নাহারের তত্ত্বাবধানে সিআইডি লাশ উত্তোলন করেন। এ সময় এলাকাবাসী ও তনুর পরিবারের সদস্যরা সেখানে ভিড় করেন। এর আগে গত 28 মার্চ মৃত্যুর 8 দিন পর পুনরায় ময়নাতদন্ত করতে তনুর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দেন কুমিল্লা জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা AKM মঞ্জুর আলমের আবেদনের প্রেক্ষিতে তিনি এই আদেশ দেন। 20 মার্চ রাতে তনুকে কুমিল্লা সেনানিবাস এলাকায় হত্যার পর লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়। এদিকে তনু হত্যার বিচার দাবিতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকালে ইডেন কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করে। এই বিক্ষোভ সমাবেশ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় তারা এই হত্যার দ্রুত তদন্ত শেষ করে অপরাধীকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এই ঘটনার প্রতিবাদে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও রাজধানীর ধানমন্ডিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
আমাদের সমস্ত নারী তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা চাই অবশ্যই যেন এইটা সঠিক এবং সুষ্ঠু বিচার হয়। মানুষের মানসিকতা যদি চেঞ্জ না হয় তাহলে কোনোটাই পরিবর্তন হবে না। মানুষের মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে, তাহলেই মেয়েদের আমাদের এই সমস্যাগুলো দূর হবে। যারা এসব কাজ করছে তাদেরকে আমরা চাই যে তাদেরকে ফাঁসি হোক। বলা হচ্ছে যে এখনো খুনিদের শনাক্ত করা হয়নি, এটা অবশ্যই প্রশাসনের গাফিলতি। সময় সংবাদে আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের 3 নেতা আজীবন বহিষ্কার। এবং গ্রীষ্মের আগেই রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ, কলেরা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে প্রায় 400 রোগী। বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে 3 কোটি 10 লাখ ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্স সিনেটের প্রেসিডেন্ট রালফ রেক্টো। ফিলিপিন্সের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, এর মধ্যে কিম অং এর সলোয়ার ক্যাসিনো থেকেই 1 কোটি 40 লাখ ডলার উদ্ধার সম্ভব। গতকাল ফিলিপিন্সের সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির জিজ্ঞাসাবাদে কিম অং জানান, সোলার ক্যাসিনোয় 46 লাখ 30 হাজার ডলার রয়েছে। এছাড়া অং এর আরেক প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে রয়েছে 1 কোটি ডলার। কিম দাবি করেন, রূপান্তর হওয়া 1 কোটি 70 লাখ ডলার এখনো ফিল রেমি রয়েছে। এসব বিবেচনায় রালফ রেক্টো বলেছেন, রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে মাত্র 3 কোটি 10 লাখই বাংলাদেশে ফেরত পেতে পারে। সিলেট অঞ্চলে খুন, ধর্ষণ সহ বিভিন্ন ফৌজদারি মামলা প্রমাণের জন্য ভিসেরা, ডিএনএ পরীক্ষা সহ সব রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা ঢাকা, চট্টগ্রামে পাঠাতে হয়। এতে মামলা নিষ্পত্তিতে সময় ক্ষেপণের কারণে বিচার প্রার্থীদের ভোগান্তির শেষ নেই। এসব দিক বিবেচনায় এনে ওসমানী মেডিকেল কলেজ চত্বরে অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে চালু করা সম্ভব হচ্ছে না এই রাসায়নিক পরীক্ষাগার। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রতিদিন গড়ে 60টি লাশের ময়নাতদন্ত হয়ে থাকে। ময়নাতদন্তে প্রাপ্ত নমুনা ছাড়াও আত্মহত্যা, হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় ভিকটিম থেকে সংগৃহীত ভিসেরা রিপোর্টের জন্য পাঠাতে হয় চট্টগ্রামে, আর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে ডিএনএ টেস্টের জন্য পাঠাতে হয় ঢাকায়। এখানে বছরে প্রায় 1.5 শতাধিক ভিসেরা এখানে এটা হয়। এটা এই চট্টগ্রামের কারণে হয়তো কিছুটা সময় সাপেক্ষর বিষয় হয়ে দাঁড়ায়। বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন ঢাকা ও চট্টগ্রামে পাঠানোর ফলে বিচার প্রার্থীরা পড়েন ভোগান্তিতে। বিচারের একটি পর্যায়ে এসে উনাকে সেই সাক্ষী দিয়ে এটা প্রমাণ করতে হবে, সুতরাং উনার বিরুদ্ধে উনাকে প্রসেস দিতে হবে, উনার জন্য একটা তারিখ নির্ধারণ থাকবে। উনি যদি না আসেন তাহলে সেই তারিখটা আবার দীর্ঘায়িত হবে। এসব বিবেচনায় এনে 2006 সালে ওসমানী মেডিকেল কলেজের মর্গের পাশে একটি ভবন নির্মাণ করে সেখানে যাবতীয় পরীক্ষা করার ব্যবস্থা নেয়ার চিন্তা ভাবনা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত ভবন নির্মাণ হলেও এখন পর্যন্ত তা চালু করা সম্ভব হয়নি। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত এটা চালু হয় নাই বা এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের কেন্দ্রীয়ভাবে আছে কিনা সিলেটে করার, এটা আমার জানা মতো এখন নাই আর কি। তবে প্রতিটি মেডিকেল কলেজে এই পরীক্ষাগুলো করানোর প্রয়োজনীয়তার কথা বললেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। কলেজে কিন্তু একটা ল্যাবরেটরি এমনি থাকে, তার সাথে যদি এটা করে দেওয়া যায় অথবা ফরেনসিক মেডিসিনের জন্য আলাদা ল্যাবরেটরি করে দেওয়া যায় তাহলে অনেক ভোগান্তি কমে যাবে। সিলেটের 34টি আদালতে বছরে 6000-এরও বেশি মামলা দায়ের করা হয়, তার 75 ভাগই ফৌজদারি মামলা। এছাড়া মাসে 20টির মতো নারী ও শিশু নির্যাতন মামলা আমলে নেওয়া হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সংবাদের এই পর্যায়ে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের 3 নেতাকে আজীবন বহিষ্কার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী তৌহিদ আল হোসেন তুহিন, বর্তমান সহসভাপতি ও ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তন্ময় আকন্দ অভি এবং শহীদ হাবিবুর রহমান হলের সভাপতি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করা হয়। 2014 সালের 28 আগস্ট টেন্ডার নিয়ে দ্বন্দ্বে উপাচার্যের দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিয়াজুম মুনিরকে মারধর করে এই 3 নেতা। এরপর তাদের সাময়িক বহিষ্কার করা হলেও দোষী প্রমাণিত হওয়ায় তাদেরকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। এরই মধ্যে অনেকখানি প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। প্রতিটি নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচন সামগ্রী বুঝে নিচ্ছেন তারা। সন্ধ্যার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সব সামগ্রী। এরপর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও নিরাপত্তা কর্মীরা তাদের দায়িত্ব বুঝে নেবেন। শান্তিপূর্ণভাবেই দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে ভোট কেন্দ্রগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দ্বিতীয় দফায় আগামীকাল 643টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে 22 মার্চ 712টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জ থানা চত্বরে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির ও ময়মনসিংহের তারাকান্দা থানা চত্বরে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ রাজু। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার যে 6টি ইউনিয়ন আছে, 6টি ইউনিয়নের নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আমি এখন আছি কোম্পানিগঞ্জ থানা চত্বরে। এই থানা চত্বরে ইতিমধ্যে পুলিশ সমাবেশ হয়ে গেছে এবং পুলিশের এই যে 54টি কেন্দ্র রয়েছে 6টি ইউনিয়নে, 54টি কেন্দ্রের জন্য 5 জন পুলিশ, 17 জন এবং কোনো কোনো কেন্দ্রে 16 জন এই আনসার এবং পুলিশ সদস্যদেরকে নিয়ে এখানে একটি সমাবেশ হয়েছে। কিছু সময় আগে সমাবেশ করার পরে এখন এই পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন, আনসার সদস্য যারা আছেন, তারা অস্ত্র নিয়ে এই থানা থেকে চলে যাবেন সেই প্রিজাইডিং অফিসারের কাছে। এখন সেই রিটার্নিং অফিসারের কাছে রিটার্নিং অফিসার রয়েছেন 3 জন। এই 6টি নির্বাচনী এলাকার জন্য 3 জন রিটার্নিং অফিসার রয়েছেন এবং নির্বাচন অফিস থেকে এই রিটার্নিং অফিসাররা তাদের নির্বাচনী সামগ্রী গ্রহণ করবেন। এবং এই 6টি নির্বাচনী এলাকা রয়েছে 90,000 ভোটার। এই 90,000 ভোটারের কালকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে প্রায় 550 পুলিশ রয়েছে, পাশাপাশি রয়েছে আনসার, বিজিবি এবং র্যাব। এবং এই যারা ভোটার তাদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য পুলিশ বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে এবং কঠোর অবস্থান রয়েছে পুলিশ বাহিনী ইতিমধ্যে আমাকে জানিয়েছে। আমার সাথে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন থানা চত্বরে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখান থেকে সিলেট থেকে এসছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান। আমি ওনার কাছে জানতে চাইব যে এই কোম্পানিগঞ্জ উপজেলার যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে 54টি কেন্দ্র, এই 54টি কেন্দ্র নিরাপত্তার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? এই 54টি নির্বাচন কেন্দ্রে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আপনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের আনসার এবং পুলিশ সহ প্রত্যেকটা কেন্দ্রে গুরুত্ব বুঝে আমরা 22 থেকে 25 জন সদস্য নিয়োগ করেছি এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আমরা আশা করি এই আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিদ্র এবং এখানে কেউ আমাদেরকে ডিস্টার্ব করার কোনো সাহস রাখে না। রাজু, আপনি শুনছিলেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন যে তারা কঠোর অবস্থানে রয়েছে আগামীকালকের উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য একবারে শেষ পর্যন্ত ফলাফল পর্যন্ত তারা প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারারত থাকবেন। এবং সেইভাবে আমরা গত 22 মার্চ যে নির্বাচন হয়েছে সিলেটে সেই একই চিত্র আমরা দেখেছি। উৎসবমুখর পরিবেশে এবং আনন্দমুখর পরিবেশে আমরা নির্বাচন সম্পন্ন করতে দেখেছি এবং আগামীকাল পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন আশা করছেন গত 22 মার্চের মতন আগামীকালকেও সিলেট বিভাগে এবং সিলেট জেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। রাজু, এই ছিল সিলেটের কোম্পানিগঞ্জ নির্বাচনী এলাকার সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আমরা নির্বাচনী সামগ্রী বিতরণের সময় সেই চিত্র আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব। আমি এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী হারুনুর রশিদ, তার কাছে। ধন্যবাদ ইকরাম। আসলে সিলেটের মতো একই অবস্থা ময়মনসিংহেও। ময়মনসিংহের যে 2টি উপজেলার 20টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, তার এখন প্রাক প্রস্তুতি পর্ব চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি তারাকান্দা থানায়। এই তারাকান্দা থানা থেকেই তারাকান্দার যে 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই ইউনিয়ন পরিষদের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এখান থেকে এই থানা কমপ্লেক্সেই রাখা হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচন
অনুষ্ঠানের যে অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদিগুলো এখানে রাখা হয়েছে এবং এখান থেকেই অল্প কিছুক্ষণের মধ্যেই এগুলো বিতরণ কার্যক্রম শুরু হবে। আমরা সকাল থেকে অবস্থান করছি তারাকান্দা থানায় এবং দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ সদস্যরা তারাকান্দা থানা চত্বরে অবস্থান করেছেন এবং কিছুক্ষণ আগে থেকে আসলে আনসার এবং আনসার বিডিপির সদস্য যারা রয়েছেন, যারা বিভিন্ন কেন্দ্রে মোতায়েন হবেন, তারাও আসতে শুরু করেছেন এই ক্যাম্পাসে। এবং আমরা এখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে আর আধা ঘন্টার মধ্যেই এখানকার যে সরঞ্জাম বিতরণ কার্যক্রম সেগুলো শুরু হবে। আমি একটু জানিয়ে রাখছি যে আসলে ময়মনসিংহের গৌরীপুর এবং তারাকান্দা থানায় 10টি করে 20টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারাকান্দা থানায় 10টি ইউনিয়নে এখানে 62 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ সদস্য পদে 395 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 129 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান পদে 53 জন এবং সাধারণ সদস্য পদে 376 জন এবং সংরক্ষিত সদস্য পদে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অবাধ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপই তারা এখানে নিয়েছেন এবং এই দুইটি উপজেলায় 974 জন পুলিশ মোতায়েন থাকবে এবং মোবাইল টিম থাকবে 40টি এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে 6টি। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত থাকবে এবং র্যাব এবং বিজিবি সদস্যদের টহল থাকবে। আমি যদি একটু বলি যে আসলে আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় র্যাব এবং বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে আগামীকাল একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান হবে এটি আশা করছেন কর্মকর্তারা এবং ভোটাররাও সেই দিনটির অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আসলে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজু। সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন ময়মনসিংহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর, আর সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ইকরামুল কবির। সময় সংবাদ আরও থাকছে। টি-20 বিশ্ব আসরের প্রথম সেমিফাইনালে আজ লড়বে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। কিউইদের প্রধান শক্তি স্পিন আক্রমণ, ইংলিশদের ভরসা ব্যাটিং। গ্রীষ্ম আসার আগেই রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আইসিডিডিআরবির তথ্য মতে মহাখালী কলেরা হাসপাতালে গড়ে প্রতিদিন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে প্রায় 400 জন। চিকিৎসকরা জানান বিশুদ্ধ পানির সংকট এবং খোলা ও বাসি খাবারের কারণেই এই রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। এদিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে বেশি করে স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। ফখরুল শাহিনের রিপোর্ট। উপরে ঝুলছে স্যালাইনের ব্যাগ, বিছানায় শুয়ে অপলক তাকিয়ে রয়েছে রসিন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েই চঞ্চলতা হারিয়েছে 18 মাসের এই শিশু। শুধু রসিন নয়, মহাখালী কলেরা হাসপাতালের সারি সারি বিছানায় অনেকটা নিথর পড়ে আছে ডায়রিয়ায় আক্রান্ত শত শিশু। যেমন পায়খানা করছে বাড়লেই, তারপরে যেমন 6টা-7টা বাজে একেবারে মানে পাতলা পায়খানা ভর্তি নিল, নেওয়ার পরে বেবিজিং দিল আর এই স্যালাইন দিছে, বলছে বাথরুম হইলে খাওয়াবেন। পাতলা পায়খানা, বমি, জ্বর, তো ওষুধ দিছে, স্যালাইন দিছে, পরে এখন একটু অবস্থা একটু জ্বরটা কমছে, পাতলা পায়খানাটা একটু কমছে। বয়স্করাও রেহাই পাচ্ছেন না পানিবাহিত এই রোগ থেকে। সকালে খাওয়া দাওয়া করার পর থেকে মানে পাতলা পায়খানা শুরু হয়েছে। যতদূর সম্ভব হয়তো খোলা খাবার খাইছিলাম। চাকরি করি, বিভিন্ন জায়গায় ঘুরে করি, যার জন্য গরমের থেকে এই কারণটা হচ্ছে। প্রতি বছর গরম এলেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে বলে জানান আইসিডিডিআরবির প্রধান চিকিৎসক। যে সময় পানি বেশি লাগছে এবং সবসময় সেটা নিরাপদ পানি নয়, সেই কারণে আমরা জীবাণুযুক্ত পানি সবসময় পানি না, এই জন্য খাবারের সঙ্গে পানির সঙ্গে জীবাণু যাচ্ছে। এই গরমের সময় খাবার দাবার চট করে নষ্ট হয়ে যায়। খাবারটা যদি সেটাকে আবার ঠিক মতো না করে নিয়ে বা যদি সে বাসি বা পচা খাবার যদি আমরা খেয়ে ফেলি, ওই খাবারের সঙ্গে জীবাণুগুলো ঢুকছে আমার ভিতরে। তবে সচেতন থাকলে অনেকেই এই রোগ থেকে রেহাই পেতে পারে বলে জানান তিনি। প্রত্যেকবার খাবারের আগে এবং ওয়াশরুম থেকে আসার পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে না এবং পয় নিষ্কাশন ব্যবস্থাটা এটাও খেয়াল রাখতে হবে, যেন যা আপনার ময়লা যা হচ্ছে সেটা সঠিকভাবে ডিসপোজ অফ করা যায়। গবেষকরা বলছেন প্রতি বছর দেশে প্রায় 70% শিশু আক্রান্ত হয় পানিবাহিত রোগে। তাই শিশুদের প্রতি আরো বেশি যত্নশীল হওয়ার পরামর্শ তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। 5 মাস বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে কাঁচা পাট রপ্তানি। এতে মন্দা ব্যবসার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। এমন সিদ্ধান্তে অভ্যন্তরীণ চাহিদার বিপরীতে কাঁচা পাটের সরবরাহে কোনো ঘাটতি হবে না, বরং আগামী মৌসুমে চাষিরা পাটের ভালো দাম পাবেন বলে মনে করছে পাট ও বস্ত্র অধিদপ্তর। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে।
ধান, চাল, চিনি সহ 6টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 বাস্তবায়নে গত বছরের 3 নভেম্বর 1 মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ করা হয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাটের ভালো চাহিদা থাকলেও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে এর ঠিক 1 মাস পর পাট রপ্তানিতে জারি করা হয় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা। এতে বিপাকে পড়েন কাঁচা পাট রপ্তানিকারকরা। এরপর গেল সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যা কার্যকর হবে আগামী 3 এপ্রিল থেকে। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত এবং আমাদের এক্সপোর্টাররা, আমাদের রজত শিল্পাররা কোনোভাবে প্রাইস দিক দিয়েও কম পাবেন না এবং তারা বাকি যে 3 মাস 4 মাস আছে এই সময়টুকু তাদের ক্ষতি পুষে নিতে পারবেন, যেটা ইতিমধ্যে তাদের যে ক্ষতিটুকু হয়ে গেছে 4-5 মাস তারা এক্সপোর্ট করতে পারে না, ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে। তবে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যেন আগামীতে রফতানি বন্ধ করতে না হয়, সেজন্য কৃষক পর্যায়ে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। এখন যেহেতু লোকাল মার্কেটের জন্য আমার কাঁচা পাট অন্তত ব্যাগের জন্য ধরে রাখার দরকার নাই, কাজে এই সময়টা আমরা একটা যেহেতু ব্রিজিং স্পেস পাচ্ছি এই সময়টাতে আমরা এক্সপোর্ট করতে পারি। উৎপাদন এবার যে গভর্নমেন্ট টার্গেট নিয়েছে 72 লাখ থেকে 75 লাখ বেল, সেটা গভর্নমেন্ট যদি মনিটর না করে, বীজ যদি সম্ভবত না পৌঁছে, সেক্ষেত্রে এটা সমস্যা হয়ে যায়। তখন আবার আমরা যদি আবার নেক্সট টাইম শর্টেজে পড়ি, আবার তো আমাদেরকে এক্সপোর্ট ব্যান করতে হবে। গত 5 অর্থ বছরের পাট অধিদপ্তরের তথ্যপাত্রে দেখা যায়, প্রতি বছর শেষে গড়ে মজুদ থেকেছে 14 লাখ বেলের বেশি কাঁচা পাট। তাই রফতানির সুযোগ চালু হয় সব পক্ষই লাভবান হবে বলে দাবি পাট অধিদপ্তরের। প্রায় 25 লক্ষ বেলের উপরে পাট বর্তমানে আছে আমাদের কাছে, কাঁচা পাট বিভিন্ন স্টকিস সহ। আগামী 4 মাস বা 5 মাস আমাদের সর্বোচ্চ 15 লক্ষ বেল বা তার কাছাকাছি সর্বোচ্চ লাগতে পারে সবার। যদি কোনো কারণে কাঁচা পাটের স্টক বড় থেকে যায়, তাহলে কিন্তু নতুন যে পাটটা বাজারে আসবে সেটার যে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য কিন্তু বছরের শুরুতে পাবে না। এই সময় ওপেনিং হওয়াতে রপ্তানিকারকরা মোটামুটি একটু সময় পাবে, তারা যাতে সঠিকভাবে রপ্তানি করতে পারে। তবে রফতানি বন্ধ থাকাকালীন 3 নভেম্বরের আগে খোলা 251 টিএলসির বিপরীতে 2,77,000 বেল কাঁচা পাট রপ্তানির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গেল বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ঢেউটিন দিয়ে গাইবান্ধা সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাড়ির ছাদ হচ্ছে। সরকারি সিল ঢাকতে রং করা হচ্ছে টিনে। চেয়ারম্যান ধার করার কথা বললেও পরিবারের সদস্যরা বলছে ভিন্ন কথা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধা শহর থেকে 3 কিলোমিটার দূরে হাশেমবাজার গ্রামে সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাড়িতে ত্রাণের ঢেউটিনে রং করে মুছে ফেলা হচ্ছে সরকারি সিল। তারপর পাশের নির্মাণাধীন পাকা ঘরের ছাদে লাগানোর জন্য আনা হচ্ছে। তবে চেয়ারম্যানের স্বামী ও ছেলের দাবি টিনগুলো কিনেছেন তারা। 2-4 জনক দিছিল, বুঝছেন তো, সে তার কাছে আবার কিনে নিয়েছে কয়েকখান, তার কাছে কিনে নিয়েছে আর কি। প্রায় 2 জন ছিল, তাদের কাছ থেকে ওরা বলতে আমার সমস্যার কারণে তিনি তো কিনবে না, এটাই নেন, পর আমাকে টাকাটা দেন, আমি একটু অন্য কাজে লাগাবো, এই জন্য 2 টিন কিনা হয়েছে। বাড়িতে সময় সংবাদের উপস্থিতির কথা জানতে পেরে হন্তদন্ত হয়ে ছুটে আসেন চেয়ারম্যান রশিদা বেগম। তার দাবি টিনগুলো ধার করেছেন তিনি। পল্লী সমাজের সদস্য দিয়ে এক বান টিন তোলা আছে আমার 3 বান টিন আমার ঘরে, এইভাবে আমার ঘরে আছে। নাতে আমি যে মানুষের নাম দিয়ে তুলে নিয়ে কাজ করব তা করিনি, আমি ধার নিয়েছি ওদের কাছ থেকে। উপজেলা চেয়ারম্যান তার বাড়িতে ত্রাণের টিন লাগাতে পারেন না বলে জানালেন ত্রাণ কর্মকর্তা। আর জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন। কিছু লোকের নামের তালিকা উনি প্রদান করছিল, তাদেরকে টিন দেওয়া হচ্ছে, কোনো উপজেলা চেয়ারম্যান নামে কোনো টিন বরাদ্দ করা হয়নি। উনি যদি বিকল্প কোনো পদ্ধতিতে এটি পেয়ে থাকেন এবং যদি কারো কাছ থেকে কিনেও থাকেন, আমরা মনে করি যে এটি অনৈতিক কাজ। সত্যিকার অর্থে তার সম্পৃক্ততা পেলে আমরা আইনানুগভাবে অগ্রসর হব। গত বছর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 132 জন মানুষের জন্য 1 বান্ডিল করে টিন ও জনপ্রতি 3000 টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মাত্র 25 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি জেলা। এতে এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বিকেল 5:30টার দিকে এই ভয়াবহ কালবৈশাখী বয়ে যায় খাগড়াছড়ির উপর দিয়ে। স্থানীয়রা জানান, ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে পুরো জেলা। এতে নিশ্চিহ্ন হয়ে গেছে 2 শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি। বজ্রপাতে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জেলা প্রশাসক। গাছ পড়ে অনেক জায়গায় বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কবে নাগাদ এই লাইন ঠিক করা হবে তা জানাতে পারেনি বিদ্যুৎ বিভাগ। এবার দেশের বাইরের খবর। উন্নয়নশীল দেশের মডেল হিসেবে বাংলাদেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত।
মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ এখনকার মতো ভবিষ্যতেও জাতিসংঘের অংশীদার হিসেবে কাজ করবে বলে আশা সংস্থাটির। বাংলাদেশের স্বাধীনতার ৪৫তম বর্ষপূর্তিতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা সময় টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। এতে যোগ দিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ উপদেষ্টা ডেভিড নাবারো বাংলাদেশকে উন্নয়নশীল বিশ্বের মডেল হিসেবে উল্লেখ করেন। আমি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের বিষয়টি নিয়ে কাজ করি। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে আমি কয়েক মাস দেশটির বিভিন্ন জায়গায় ঘুরেছি। এদেশের মানুষ সংকট থেকে ঘুরে দাঁড়িয়ে দুঃসময়কে জয় করার অসাধারণ ক্ষমতা রাখে। অনুষ্ঠানে জাতিসংঘে দায়িত্বরত কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। শান্তিরক্ষী মিশন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা সর্বজন স্বীকৃত। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তারা আন্তর্জাতিক বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। আশা করি ভবিষ্যতেও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ একাত্ম হয়ে কাজ করবে। জাতিসংঘে বাংলাদেশ মিশন ও সে দেশের স্থায়ী প্রতিনিধি অত্যন্ত সক্রিয়। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বড় পরিসরে কাজ করছে, যেগুলোর মধ্যে অভিবাসন ও শরণার্থী সমস্যার মতো বিষয় অন্যতম। টেকসই উন্নয়নের এজেন্ডা, উন্নয়নশীল দেশের জনসংখ্যা, মানব পাচার ইত্যাদি বিষয়ে আমরা একসাথে কাজ করছি। বাংলাদেশ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সফলতার সাক্ষ্য রেখেছে। আমরা সবসময় তাদের সফলতা চাই, এজন্য তাদের সহযোগিতা দেওয়ার ব্যাপারেও আমরা আগ্রহী। উগ্র জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ ও ভারত সমন্বিত হয়ে কাজ করছে। নিজ দেশের এমন প্রশংসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। আমরা যথাযথ চেষ্টা করছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং কর্মকাণ্ডের মাধ্যমে কিভাবে বাংলাদেশের একটা পজিটিভ ন্যারেটিভ আমরা জাতিসংঘ বা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টায় আমরা ব্রতী আছি। জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের ৭০ জন কর্মকর্তা এই অনুষ্ঠানে অংশ নেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিন কিয়াও। এর মধ্য দিয়ে ৫ দশকেরও বেশি সময় পর কোনো বেসামরিক ব্যক্তি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। একই সঙ্গে এনএলডি নেতা সুচি পররাষ্ট্র সহ কয়েকটি দপ্তরের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। বুধবার স্থানীয় সময়ে সকালে পার্লামেন্টে শপথ নেন প্রেসিডেন্ট কিয়াও ও ২ ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন, যাদের অধিকাংশই এনএলডির সদস্য। দলের প্রধান সুচি সাংবিধানিক বাধার কারণে সরকার প্রধান হতে না পারলেও প্রেসিডেন্টের কার্যালয়, পররাষ্ট্র, শিক্ষা ও জ্বালানি সহ কয়েকটি দপ্তরের প্রধান হিসেবে শপথ নেন। তবে সরকারের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়ে সেনাবাহিনী মনোনীত ৩ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে গণতান্ত্রিক সরকার দেশটির ক্ষমতা গ্রহণ করলেও সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতার মাধ্যমেই সুচিকে দেশ পরিচালনা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত নভেম্বরে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পায় অং সান সুচির এনএলডি। 25 years on, the system's been কানাডার কুইবেকে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অন্তত 7 জন। নিহতদের মধ্যে সাবেক পার্লামেন্ট সদস্য এবং দেশটির এক রাজনৈতিক বিশ্লেষক ছিলেন বলেও জানা গেছে। পুলিশের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি আইলস দে লা ম্যাডেলেন যাওয়ার পথে কুইবেকের পূর্বাঞ্চলে ম্যাকডালেন আইল্যান্ডে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা না গেলেও খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সঠিক কারণ অনুসন্ধানে এবং নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলেও জানায় তারা। টি-20 বিশ্ব আসর প্রসঙ্গ। আজ টি-20 বিশ্ব আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের শিরোপা জিততে উন্মুখ কিউইদের সামনে বাধার দেয়াল হতে প্রস্তুত মর্গ্যানের দল। কারণ টি-20 বিশ্ব আসরে নিজেদের দ্বিতীয় ট্রফি ঘরে তুলতে ব্ল্যাক ক্যাপসদের হারানোই এখন তাদের মূল লক্ষ্য। দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ড
তাসমান সাগর পাড়ের দ্বীপ দেশটির সাথে ক্রিকেটীয় অভিজাত শক্তির এ লড়াই খুব বেশি ঐতিহাসিক না হলেও বিশ্ব আসর বলে কথা। সে কারণেই মারমার কাটকাট ধুমধুমার ক্রিকেটে বিনোদনের পাশাপাশি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি এ দুদল। এমনিতেই আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল নিউজিল্যান্ড। আত্মবিশ্বাসের দিক থেকে তাই তাদের সমকক্ষ কেউ নেই। কিউই একাদশে অবশ্য স্যান্টনার ও সোধির সাথে নাথান ম্যাককালাম থাকছেন না, তার জায়গায় পেসার মিলনের সাথে জুটি বাঁধবেন ম্যাকলেনেঘান। আসরে ব্যাটিং গড়ের দিক থেকে ব্ল্যাক ক্যাপসরা কিছুটা পিছিয়ে। ইংলিশ ব্যাটসম্যানরা যেখানে 29 গড়ে 9.10 রান রেটে পুরো আসর জুড়ে রান সংগ্রহ করেছেন, সেখানে কিউই ব্যাটসম্যানরা 21.17 গড়ে 7.41 রান রেটে রান তুলেছেন। বোলিংয়ে অবশ্য যথেষ্ট কিপ্টে মাইক হ্যাসনের শিষ্যরা। প্রতি 12.97 রানে একটি উইকেট এবং 5.97 গড়ের ওভার প্রতি রান দিয়েছেন তারা। অন্যদিকে ইংলিশরা উইকেট নিয়েছে প্রতি 28 রানে একটি আর ওভার প্রতি রান দিয়েছে 8.95 করে। স্পিনিং কন্ডিশন হওয়াতে কিউইরা অনেকটাই স্বস্তিতে। পুরো আসরে নিউজিল্যান্ডের স্পিনাররা 36 ওভার 4 বল করে 188 রান দিয়ে 9.40 গড়ে উইকেট নিয়েছে 20টি, আর ইংলিশ স্পিনাররা 24 ওভার বল করে 29.75 গড়ে 238 রান দিয়ে উইকেট নিয়েছে মাত্র 8টি। দু দলের জন্য এই কন্ডিশন খুব একটা বেশি সুবিধার নয়, আর টি-20 ক্রিকেট এতই ছোট পরিসরের, যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। এক কথায় বলবো, জয়ের লক্ষ্যেই খেলবো। ইংলিশরা অবশ্য রেকর্ড নয়, ম্যাচের দিনটাকে নিজেদের করে নিয়ে দিল্লি জয় করে কলকাতায় পাড়ি জমাতে চায়। ভরসার জায়গাটা তাই একেবারে নরবরে নয় মর্গ্যানের। দলে ফিরছেন ওপেনার অ্যালেক্স হেজ, পেসার হিসেবে টপলেও যোগ দিচ্ছেন উইলি ও জর্ডানের সাথে। কোনো কিছুই ভাবতে চাই না, শুধু জয় চাই। দলের সবাই সেটা জানে, শুধু একটি ভালো দিনের অপেক্ষা। উইকেট ও দল সবই নিয়ে ভেবেছি, আমরা প্রস্তুত। স্পিনারদের সাফল্যে কিউইরা এগিয়ে থাকলেও ব্যাটসম্যানদের ক্ষেত্রে অবশ্য ইংলিশেই এগিয়ে। বাটলার, রুট, জেসন রয়দের স্ট্রাইক রেট যেখানে 130-এর উপরে, সেখানে গাপটিল, টেইলর, উইলিয়ামসনরা অবশ্য রয়েছেন কিছুটা পিছিয়ে। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত যোদ্ধারা। 22 গজের উইকেটে সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা এখন দেখার অপেক্ষা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। বিশ্ব নারী টি-20 আসরের খবর। শিরোপা লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে আসরের প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। দিল্লিতে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। গেল আসরে অজি নারীদের কাছে হেরে ফাইনালের মঞ্চ থেকে বিদায় নিতে হয় ইংলিশ নারী দলকে। এবারে প্রতিশোধের সুযোগ সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ নারীরা সুপার 10-এ হারিয়েছে বাংলাদেশ, ভারত, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মেয়েদের। গ্রুপ পর্বে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ 4-এ স্থান করে নিয়েছে ইংল্যান্ড। সেমিতেও জয়ের ধারা ধরে রেখে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে অজি নারীদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শার্লট এডওয়ার্ডসের দল। এদিকে গ্রুপ পর্বের 4টি ম্যাচের মধ্যে 3টিতে জয় পেয়ে গ্রুপ এ এর দ্বিতীয় দল হিসেবে মেসির টিকিট নিশ্চিত করেছে 3বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে চতুর্থ শিরোপা ঘরে তোলার জন্য ফাইনালের পথে এগিয়ে যেতে ইংল্যান্ডকে কোনো রকম ছাড় দেবে না ল্যানিং এর দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, চালককে দায়ী করার আগে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হবে। সহপাঠী সোহানের ছুরিকাঘাতেই মারা যান চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল। অংশ নেয় আরও অন্তত 11 জন। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্ত। পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো তনুর লাশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ কর্মসূচি। কাউন্সিলের 11 দিন পর মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিব ঘোষণা। সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SMB কে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।